একটা ম্যাচ জেতার পরে আমাদের ইউটিউবার ক্রিকেট অ্যানালিস্টরা যা করছে, যেভাবে বাংলাদেশকে প্রচার করছে, এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ ড্র করছে, শুনতে খুব ভালো লাগতেছে। বাট এই যে ভালো লাগা বা ভালো মানে বাংলাদেশ ভালো খেলতেছে, বাংলাদেশ কি খুবই ভালো খেলতেছে? একটা ম্যাচ জেতার পরে আমাদের ইউটিউবার ক্রিকেট অ্যানালিস্টরা যা করছে, যেভাবে বাংলাদেশকে প্রচার করছে, এবং কি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট না, বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের এত বছরের প্লেয়াররা যারা প্রায় ডাক খাইছে, যেমন লিটন দাস টানা 3 ম্যাচে 3 ইনিংসে ডাক খেয়ে, আচ্ছা 3 ইনিংসে ডাক খাইলে কত বছরের এইটা একটা বিশ্ব রেকর্ড, এটাও কিন্তু একটু কথা বলা উচিত। বাংলাদেশে অ্যানালিস্টরা ক্রিকেট নিয়ে যেভাবে কথা বলে, যেই মানে এক্সাজারেট করে কথা বলে, অতিরঞ্জিতভাবে কথা বলে, তো এই যে এটার জন্য বাংলাদেশে ক্রিকেটে এবং কি বাংলাদেশে ক্রিকেট সমর্থকদের যে ক্ষতি হচ্ছে, সেটা কখনো তারা বিবেচনায় নেয় না। যেমন প্রথম ম্যাচটা ডারউইনে জেতার পরে বাংলাদেশের মানে ক্রিকেট নাকি অন্য উচ্চতায় চলে গেছে, ডিভিলিয়ার্স বলছে, অ্যাডাম গিলক্রিস্ট বলছে, রিকি পন্টিং বলছে। ওই লেকচারগুলো বা ওই কমেন্ট্রিগুলো শুনলেও মনে হয় না যে বাংলাদেশকে এইভাবে বলছে। কোনো একটা কথা তারা একটা জাস্ট গ্রাউন্ডে রেখে যতটা বলা যায় তাই বলছে। কিন্তু বাংলাদেশে ইউটিউবার অ্যানালিস্ট যারা আপনাদের কাছে সবচেয়ে ভালো অ্যানালিস্ট শুনলেই মনে হয় যে এর চেয়ে ভালো অ্যানালিস্ট আর বাংলাদেশে নাই, আর কেউ করে না। হ্যাঁ, অবশ্যই করে না। অ্যানালিস্ট হইতে গেলে যে ধরনের মানে অ্যানালিস্ট হইতে গেলে যে ধরনের থট এগুলো থাকা লাগে, সেই জিনিসগুলোকে কতটা জেনে শুনো ওই 2-1টা কোর্স করে, নাকি এই 4 বছর স্ট্যাটিস্টিক্স পড়ে ডেটা সায়েন্টিস্ট হয়ে পিয়ার রিভিউড থিসিস ডিফেন্স করে এসে ডেটা অ্যানালিস্ট হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কেন বলতেছি, আমরা যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলছি, বাংলাদেশের স্পোর্টস নিয়ে কথা বলতেছি, প্রথম ম্যাচটা জেতার পরে এই অ্যানালিস্টরা যা বলছে, যেভাবে বলছে বাংলাদেশ অনেক ভালো করতেছে, এই ওয়ার্ল্ড কাপের সময় এই মিউছানারা জিম্বাবুয়ের কাছে হারছে। ভাগ্যিস ওই সময় খেলা চলতেছিল, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত বলে বা ওয়ার্ল্ড কাপের ভক্ত ছিল বলে ওই সময় যে হারছে ওইটা নিয়ে কোনো কথা হয় নাই। কিন্তু কোনোভাবে একটা ফ্লুকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিতছে, একেবারেই মানে কি না কি করবে। আমাদের হয়তো বাংলাদেশে তারা আসলে কোনো একটা ফ্ল্যাট পাবে, উপহার পাবে সরকার থেকে, হুইচ ইজ অ্যান আনফেয়ার ডিসিশন। কারণ এই যে ক্রিকেট টিম, এদের কথাবার্তা, চিন্তা চেতনা সব কিছুতেই সমস্যা। ইভেন এই যে লিটন দাস, এখন কেন বাংলাদেশের পত্রিকা বা অ্যানালিস্টরা বলে না যে 139 বছরের ক্রিকেটে বাংলাদেশে, বাংলাদেশের ক্রিকেটে 139 বছর হয়নি, বাংলাদেশ ক্রিকেটে যত বছর হয়েছে 3 ইনিংসে ডাক খাওয়ার রেকর্ড হয়তো স্ট্যাটিস্টিক্যালি যদি করা যায়, যদি ক্রনব্যাক আলফা ধরেও করা যায়, আচ্ছা একটা জাস্ট বললাম, ধরেও যদি করা যায়, তাও দেখা যাবে যে এই প্রথম 5 জনের একজন হইল লিটন দাস, যাকে ফর্মে আনতে গেলে কয়েকশো বছর কেটে যাবে। যখন পৃথিবী একবার তার অক্ষের উপর পুরোপুরি পাক খাবে বা মঙ্গল গ্রহে যখন যান চলে যাবে, তখন সে আবার ব্যাক করবে। এই যে মানে এত বছর ক্রিকেট খেলে, এত বছর ক্রিকেটে গিয়ে কি লাভটা হয়েছে? মানে প্রথম ম্যাচে স্মিথের সাথে যেইভাবে যে টক করে কথা বলছে, স্মিথ ভাগ্যিস রিপ্লাই দেয় না। স্মিথ যদি খালি রিপ্লাই দিত যে তোমার মতো ডাক মোটিভেশনের সাথে আমাকে কথা বলতে হচ্ছে, এই বুলশিটটা করতে হচ্ছে, তাহলে ওই লিটনের ওখানে কান্না করা ছাড়া উপায় ছিল না। অস্ট্রেলিয়ানরা কী পরিমাণ স্লেজিং করতে পারে সেটা তো খুব ভালো করে জানা আছে। তারপরেও মানে এমনভাবে এক্সাজারেট করতে হবে কেন, এমনভাবে অ্যানালিস্ট করতে হবে কেন? যেটা ঘটনা, যেটা ঘটবে, যেটা পসিবল আউটকাম, সেটা নিয়ে কথা বলতে হবে, সেটা নিয়ে বারবার মানে প্রকাশ করতে হবে যে এইটা সমস্যা। আমি বারবার একটা অ্যানালিস্ট কীভাবে, মানে অ্যানালিস্টের উপর আমি কেন এখন তার উপর আমি বিরক্ত সেটা বলি। তার প্রত্যেক ঘন্টা একটা করে ভিডিও আপলোড হয়। হ্যাঁ, আমি বুঝি যে এটা তো প্রফেশন, কিন্তু প্রফেশনও তো একটা মানে জায়গা থাকা উচিত। ঘন্টায় ঘন্টায় মানে তার ভিডিও আসতেছে 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর। যখনই বাংলাদেশ হেরে গেল, এখন তার মনে হচ্ছে ও আচ্ছা, এখন তো ভিডিওটা আমাকে বানাতে হবে অনেক বুঝে সুঝে, তাও বলতে হবে আমি ফ্লুক করছি।
ওর ইউটিউবের ভিডিওতে, ওর ইউটিউবের ইয়াতে কমেন্ট সেকশনে কমেন্টস করলে, আমি একটা কমেন্টস করে আসছি, আমি জানি রিপ্লাই দিবে না, কারণ ওই ধরনের চিন্তা চেতনায় তারা আসে না। সে কখনো বলবে না বাংলাদেশ প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে জিতছে ফ্লুক। অবশ্যই ফ্লুকে জিতছে, অবশ্যই ফ্লুকে জিতছে, ভালো খেলছে, কিন্তু এটা ফ্লুক, এটা তো ধারাবাহিক না। বাংলাদেশ কি র্যাঙ্কিংয়ের 1 নম্বরের দেশ? বাংলাদেশ এখনও ওয়ার্ল্ড কাপ জেতে নাই, বাংলাদেশ এশিয়া কাপ জেতে নাই, কোনো কাপই জিতে নাই বাংলাদেশ এখনও। বাংলাদেশের মানে মেন্স ক্রিকেট টিম কোনো কাপ জিতে নাই, সেরকম কোনো ইম্প্যাক্ট নাই, অথচ বছরের পর বছর যেভাবে করতেছে, হ্যাঁ আমরা কথা বলতেছি এটার কোনো ইম্প্যাক্ট নাই। কেন ইম্প্যাক্ট নাই? কারণ বাংলাদেশ ক্রিকেট তো আমাদের কাছ থেকে টাকা পাচ্ছে না। আমরা কথা বলতেছি, আমাদের কথা শুনে 2টা ভিউ বাড়তেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো এটার জন্য টাকা পাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট পায় এই আইসিসির কাছ থেকে টাকা, কিন্তু সমর্থকদের একটা বিরক্তির জায়গা আছে, মানুষের হ্যাপিনেসের দরকার আছে। এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট চলতেছে, আরও বড় বড় সমস্যাগুলো চলতেছে, এই মুহূর্তে মানুষের হ্যাপি থাকার কিছু মোমেন্ট তৈরি করতে পারে এই স্পোর্টস। তো এই যে স্পোর্টসে এই যে মোমেন্টসগুলো তৈরি করতে পারে, সেইখানে বাংলাদেশের ক্রিকেটাররা এত বাজে কাজগুলো করে। ইভেন এই যে মুশফিকুর রহমান, মিস্টার ডিপেন্ডেবল না, মিস্টার সুবিধাবাদী ডিপেন্ডেবল, আজকে লাস্ট মোমেন্টগুলোতে যেভাবে মানে টেলেন্ডারদেরকে নিয়ে খেলছে, মনে হয়েছে যে আচ্ছা আমি তো এখন হেরে যাব, আমরা তো হারতেছি, তাহলে আমার যেহেতু রিটায়ার করার টাইম হয়ে গেছে, আমার এভারেজটা ঠিক রাখি। এখন এরা অনেক কিছু বলবে, কিন্তু এদেরকে যদি ডিরেক্টলি রিসার্চ টেবিলে নিয়ে আসা যায়, ল্যাব এক্সপেরিমেন্ট করা যায়, আমি শিওর যে এদের কাছ থেকে লাই ডিটেক্টর টেস্ট করলে আমরা ট্রু এভিডেন্স রিপোর্ট পাবো, এইভাবে যে ওরা এটাই চিন্তা করছে। আমি যেটা বললাম যে এভারেজটা বাড়ার জন্য। এখন কেন বললাম এই কথাটা, এর একটা মানে মোমেন্টের কথা বলি। আজকের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের ব্যাপারটা প্যাট কামিন্স কীভাবে বলছে, প্যাট কামিন্স কিন্তু ডিরেক্ট প্রশ্ন করছে। এই প্রশ্নটা হয়তো অস্ট্রেলিয়ান মিডিয়া করে নাই, বাংলাদেশে কেউ করতে পারে। আমার মনে হয় না অস্ট্রেলিয়ান মিডিয়া ক্রিকেট নিয়ে এত বেশি মাথা ঘামায়। তো প্যাট কামিন্সকে বলছে যে এটা কি আসলে আত্মসম্মানের ব্যাপার ছিল কি না, একটা ম্যাচ হেরে যাওয়ার পর জেতার জন্য মরিয়া হয়ে থাকার ব্যাপারটা প্যাট কামিন্স বলছে, এবং তারা খুব ছিল যে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে, বাট এটার জন্য অনেক বেশি পরিশ্রম তাও না। কারণ কি, তারা জানে তার বছরের পর ম্যাচ খেলে, বছরের পর বছর ম্যাচ খেলে, শেফিল্ড শিল্ডে খেলে, আইপিএল চলতেছে, এটা চলতেছে। বাংলাদেশের তো মানে যে টুর্নামেন্টগুলো হয় এইগুলোও তো ভালো মতো হয় না। এই যে শরীফুল ভালো বোলিং করছে, কেন ভালো বোলিং করছে? সে ওই জিনিসটা কাজে লাগাইছে। বাংলাদেশের বোলাররা ভালো করতেছে, কিন্তু বারবার ম্যাচ না খেলার কারণে, বারবার ওই ইম্প্যাক্ট লাইনটা তৈরি না হওয়ার কারণে, এখন কেন বলি ইম্প্যাক্ট লাইনটা তৈরি না হওয়ার কারণে, গ্যাবার উইকেট, ডারউইনের উইকেট, আমি ডারউইনের উইকেট নিয়ে আরও মনে হয় 1 মাস আগেই জানতাম যে এটা স্পিন ট্র্যাকের উইকেট। এখানে আমার মনে হয়েছিল তখন যে বাংলাদেশ জিততে পারে, জাস্ট মনে হয়েছিল। কত পার্সেন্ট মনে হতে পারে? 15%, 25%, কারণ 25% মনে হওয়া মানে 1/4 মনে হওয়া। তো ঠিক আছে, এটা একটা পয়েন্ট, ভ্যালু অ্যাডেড করছে, কিন্তু গ্যাবার উইকেট শুনলেই তো মনে হচ্ছে যে এখানে কী হবে। কিন্তু আমি একটা ম্যাচ জিতে আসছি, তাহলে আমি ওই পিচের প্রত্যেকটা মিলিমিটার, কেন আমার অ্যানালিস্টরা বা আমার যারা ভিডিও অ্যানালিস্ট থাকবে, প্রত্যেকটা কি জানি বলে, প্রত্যেকটা মিলিমিটার কোথায় কতটুকু ক্র্যাক হইতে পারে, এই সয়েলের কোথায় ক্র্যাক হলে কি বোলিং হইতে পারে, এই জিনিসগুলো অ্যানালিস্ট করার মতো লোক নাই। খালি অ্যানালিস্ট বলতে আমার 10টা উইকেট এইভাবে আছে, কি জানি বলে, শরীফুল যদি এভাবে আউট করতে পারে তাহলে ম্যাট র্যানশোকে এভাবে আউট করে। ভাই, ম্যাট র্যানশো একাই ওখানে টিমের জন্য না, স্টিভেন স্মিথ আছে, আরও স্মিথই আছে, লাবুশেন্স ভালো খেলতেছে না। কিন্তু যখন বাংলাদেশের প্রথম দিকেই খেলাটা একতরফা চলে গেছে, বাংলাদেশ এক পাক কবরে দিয়ে ফেলছে, তখন আমাদের এত কোথা থেকে আশা আসে ভাই? এই অ্যানালিস্টদের কোথা থেকে এত আশা আসে? কেন এই সমর্থকদেরকে এত মানে আশা দিতে হবে? কোনো দরকার নেই। বি প্র্যাকটিক্যাল যে এই দেশে এই ধরনের ক্রিকেট উন্নত হইতে আরও অনেক সময় লাগবে, কারণ আমরা ওই ধরনের ইম্প্যাক্টফুল লাইনের মানুষ না। আমি যে কথাগুলো বলতেছি, এগুলো যদি আমি ওদের সামনে বলি, ওরা নিতেই পারবে না, লিটারালি নিতে পারবে না। কারণ আমি তো চাচা ছোলা কথা বলবো, আমি তো ডিরেক্ট বলবো যে আপনি মিলিমিটার টু মিলিমিটার এনহ্যান্স হয়েছে কিনা। অ্যানালিস্টরা তো এই ধরনের কথা বলবে। অ্যানালিস্ট ওই 6 মাসে কোর্স, 1 বছর কোর্স করে, সে কিসে অ্যানালিস্ট? মানে ডেটা সায়েন্স কি এইভাবে কাজ করে? ডেটা সায়েন্স তো এইভাবে কাজ করে না। এইটার সে কি পিয়ার রিভিউ করে আসছে, স্ট্যাটিস্টিক্যাল কোনো সাজাইছে?
যে এইখানে এইরকম হইতেছে, আমি এইভাবে দেখছি, আমি একটা অ্যানালিস্ট করছি, এরকম অ্যানালিস্ট আমিও এখানে করতে পারবো। আমি এখানে চ্যাট জিপিটি যদি চ্যাট জিপিটি প্রোরে বা বলি যে তুমি আমাকে স্ট্যাটিস্টিক অ্যানালিসিস করে দেবে, এভাবে করতে পারবো। কিন্তু মেইন কনসেপ্ট ধরে অ্যানালিসিস করা যে বাংলাদেশ পরের ম্যাচে জেতার সম্ভাবনা 1%, এই সমর্থকদের এত টাইম নষ্ট করার কি দরকার? আমরা এরকম করলে জিততাম, আমরা ওরকম করলে জিততাম। ভাই মাঠের বাইরে থেকে অনেক কিছু বলা যায়, মাঠের বাইরে বাউন্ডারি থেকে আমি ওরকম করলে জিততাম, এরকম না। এই কথাগুলোই মানুষকে বিরক্ত করে। আমরা ওরকম করলে জিততাম না। আমরা যদি এই কাজটা করতাম, আমরা যদি ডিরেক্ট লিটনকে বলতাম, আমরা শান্তকে বলতাম যে তোমরা এই এই তোমাদের এই পয়েন্টে ভুল, তোমার মেমোরিতেই ভুল, তোমার চিন্তাধারাই ভুল। এখন অনেকে বলবে যে আপনি তো ক্রিকেট খেলেন নাই এত উপর লেভেলে। আমি উপর লেভেলে ক্রিকেট খেলি নাই। আমি বিকেএসপিতে ট্রায়াল ক্যাম্পে ডাক পাইছিলাম, আমাকে বাসা থেকে যেতে দেয়নি। আমি 18 পর্যন্ত খেলছি, ডিভিশনের জন্য ক্যাম্প করছি, আমি আবার ব্যাক আসছি। আমি ওই সময় ড্রিফট ড্রপ, তারপরে কখন বলটা ড্রিফট হবে, ড্রপ হবে কখন, ব্যাটিং গ্রিপ কিভাবে হবে, এই জিনিসগুলো আমি অনেক পড়ছি। ওই বয়সে যেই বইগুলো পড়ছি, এগুলো আমার এখন যখন আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, তখন আমার এসে আমি এই জিনিসগুলো স্ট্যাটিস্টিক্যালি কাজে লাগছে বিভিন্ন রিসার্চে। আমি নিজেও রিসার্চে কাজ করছি, আমি সেলফ টক নিয়ে কাজ করছি, পারসিভিং অ্যাংজাইটি, এই স্পোর্টসে যারা অন্তত একটা লেভেল খেলছে উপরে, তাদেরকে হাই পারফরমেন্স টিমে খেলছে, তাদেরকে নিয়ে আমি একটা কাজ করছি। সো আই নো, আমি জানি কিভাবে এই জিনিসটা ডিল হয়, এই জিনিসটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট পড়ে, এবং ক্রিকেটাররা কেন ভালো খেলতেছে না, ক্রিকেটাররা কোথায় সমস্যা। ক্রিকেটারদের মেইন সমস্যা, ক্রিকেটারদের উপরে জোসে মরিনো টাইপ কেউ নাই। ইভেন কি এদের সাথে জোসে মরিনো টাইপ ব্যবহার করলে এরা নিতেই পারবে না। কারণ আমি একবার এই ভিডিওটাতেই বলি, আমি একবার আমাদের এক ন্যাশনাল টিমের ক্রিকেটার, সে কোনোভাবে আমার খুব ক্লোজও বলা যায় না, সে হয়তো বলবে যে আমি তার ক্লোজ না, ঠিক আছে। তো আমি তাকে বলছিলাম যে তুমি যদি কখনো সমস্যা ফেস করো, মানে ফিল করো, তুমি আমারে বলতে পারো যে এটা তোমার সমস্যা হচ্ছে। সে আমাকে ব্লক করছে। কিন্তু এখন মনে হয় যেই পরিমাণ বাজে খেলে, আমি তাকে টিম থেকে লাথি মেরে বের করে দিতাম। এত বাজেভাবে বলতেছি যে টিম থেকে লাথি মেরে বের করে দিতাম, বলতাম যে তুমি আগে মেন্টাল রিটার্ডেশন ঠিক করে আসো, আগে মানে আগে মেন্টাল টাফনেস, মেন্টাল রেডিনেস হয়ে আসো, যে তুমি কী ধরনের মেন্টালি করতেছো। এই ছোট ছোট সূক্ষ্ম সাধারণ সাধু ভাষায়, সরল ভাষায় খুবই আস্তে কথা বলে, স্লোলি কথা বলে, আপনি যদি এইভাবে বাংলাদেশের ক্রিকেট টিম, বাংলাদেশের ন্যাশনাল টিম, বাংলাদেশের স্পোর্টস, বাংলাদেশের জিও পলিটিক্স, বাংলাদেশের পররাষ্ট্র, বাংলাদেশের সিভিক সেন্স নিয়ে কথা বলেন, তাহলে এই কথার কোনো ইম্প্যাক্ট পড়বে না। আমরা দেখছি বাংলাদেশে যদি মানুষকে স্ট্রিক্টলি শক দিয়ে কথা বলা যায়, যে কথাটা হবে মরিনো টাইপ, চাচা ছোলা, যে তুমি এটা করছো, লাইক অ্যাজ ডোনাল্ড ট্রাম্প, এইভাবে যদি কথা বলা যায়, তাহলে ওই বাংলাদেশ উন্নত করবে। এবং সরি টু সে, বাংলাদেশ আগে ওয়ার্ল্ড কাপ না জিতে, এবং কি ওয়ার্ল্ড কাপ জিতলো না ধরে নিলাম, অন্তত এক বছর কোনো একটা র্যাঙ্কিংয়ে ধারাবাহিক 1-2 মধ্যে থাকে, যদি দেখাইতে পারে, দ্যাট ইন দ্য কেস আমি মেনে নিব যে আই রেজ মাই কেস, তারা ভালো টিম। 9 নম্বরের টিমে থেকে একবার 1 নম্বর টিমে ঝরে বক মরে করছে, তাতে এই দেশের ভিউ মারানি ইউটিউবারগুলো ঘন্টায় ঘন্টায় মানে ভিডিও প্রসব করে যা করতেছে, এইটা যে কি পরিমাণ বাজে ইম্প্যাক্ট করতেছে। আর এই সব দেশের এই সব ঘন্টায় ঘন্টায় 1 ঘন্টা পরপর যে প্রসব করতে পারে ভিডিও, তারই বেশি দাম দেয়। এই বুলশিটগুলারে সবার আগে একেবারে আমার কথা হইলো এইটাই, যে এই বুলশিটদের সাথে ডিল করতে গেলে, বা এই বুলশিটদেরকে নিয়ে কথা বলতে গেলে, ইউটিউবার বুলশিট এই সব নিয়ে কথা বলতে গেলে, আসলে যে জিনিসটা বেশি দরকার সেটা হইলো আমি তার মতকে চ্যালেঞ্জ করার জন্য। তুমি আসো, আমি তোমার মতকে চ্যালেঞ্জ করি, তোমার কনস্ট্রাক্টেড ভ্যালিডিটি কি, তোমার রেফারেন্স পয়েন্ট কি, আমার রেফারেন্স পয়েন্ট কি, এইগুলো আমরা করি। আমরা আমি এই জন্য অনেক সময় মানুষের নাম নিই না, কিন্তু কিছু কিছু মানুষের নাম নেই, কারণ তারা এলিট ক্লাসে চলে গেছে, তাদের ইউটিউবিং ভিডিও এলিট ক্লাসে চলে গেছে, তারা আমাদের চেয়ে অনেক বেশি ভিউ পায়। আমি এখানে ভিউ বাড়ানোর জন্য আমি ইউটিউবিং করি না, বা আমি এই কথাগুলো বলি না। আমার মন চায় আমি বলি, কারণ আমার মন চায়, আমার মনে হয় যে এই কথাগুলো বলার জায়গা কম। এখন যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আমি কথা বলি, কথা কেন বলবো না।
কিন্তু এটা তো আমার পেশা না, এটা আমার মানে এটা আমার শখ যে আমি এটা নিয়ে কথা বলছি, আমি এটা নিয়ে জানি কেন আমি এটা নিয়ে কথা বলছি। কিন্তু এই ইউটিউবাররা যেভাবে মানুষকে ইম্প্যাক্ট লাইনে ফেলছে এবং কি বাংলাদেশের ক্রিকেট বা অ্যাথলিট সব কিছু নষ্ট করছে, এদের থেকে দূরে থাকা দরকার। ইভেন আমি এই কথাটা এই জন্যই বলতেছি যে এদের থেকে দূরে থাকার মানে এই না যে তাদেরকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি, তাদের মতামতকে চ্যালেঞ্জ করছি। সে একটা ভিডিও করছে, আমি তার ভিডিওকে চ্যালেঞ্জ করছি। সে একটা মতামত দিচ্ছে, তার মতামতকে চ্যালেঞ্জ করছে। এটি তো ফ্রিডম অফ স্পিচ, এটি তো ফ্রিডম অফ অফেন্ডেড হওয়া। ফ্রিডম অফ অফেন্ডেড হওয়া মানেই তো ফ্রিডম অফ স্পিচ। নাকি ফ্রিডম অফ স্পিচ নাই আপনাদের মনে হয়?